এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। এই সরকার ওয়াকফ আন্দোলনের করা যাবে না করলে আমি সব থেকে চরম বিরোধী করব। আশা রাখছি সেদিন থেকে ন্যূনতম যাদের ঈমান আছে তারা এই সরকারকে আর কখনো সাপোর্ট করতে পারবে বলে আমার মনে হয় না, কেন এটা ঈমানের মাসলা চলে আসছে একটা। আমার ভাইদেরকে বলবো আপনারাও তৈরি হন, আমি পারমিশন নিয়ে আপনাদেরকে ঘোষণা দেব। আমি বাংলার প্রতিটা কোনায় কোনায় যাচ্ছি, মানুষকে সর্ববিষয়ে জাগাচ্ছি। আমার মিশন হলো অন্যায়কে শেষ করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। তা সেই কাজ আমি করছি। সে অন্যায় যেই করুক, যত বড় দরের করুক, যেই করুক, সে অন্যায় খতম হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক। ক্ষুধার্ত গরিব অসহায় মানুষ, এতিম বিধবা বেওয়া সবার মুখে হাসি ফুটুক, এটা আমার চেষ্টা, এটা আমার মিশন। তবে আমি ছোট মানুষ, হয়তো যতটা করার দরকার করতে পারছি না, তারপরও চেষ্টা কিন্তু আমার এটা। এই চেষ্টায় আপনাদের সকলকে আমি পাশে চাইছি, আহ্বান করছি। তাই আমি সব জায়গাতে সাড়া নিচ্ছি, সব জায়গাতে আমি মানুষের সাড়া পাচ্ছি এবং সব জায়গার মানুষের কাছ থেকে আমি জানতে চাইছি আমি ব্রিগেড ডাকলে আসবেন কি না। সবার কাছ থেকে সাড়া পাচ্ছি। তো এইভাবে প্রচার আমার চলছে। অবশ্যই আপনারা ঘোষণা পাবেন। আমি ব্রিগেডে প্রোগ্রাম যেদিন করব আপনারা সেদিন আসবেন। আমি নিজে বড় খুশি হব, লাখো মানুষকে দেখে খুশি হব যে আজকে এত মানুষ অন্যায়কে মিটাতে এসছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসছে। এত মানুষ গরিব ক্ষুধার্ত অসহায়দের মুখে হাসি ফুটাতে এসছে আর জালিমদেরকে জুলুম খতম করতে এসছে। শেখ সাইদ প্রশ্ন করছে, আপনাকে কি আবার রাজনীতির ময়দানে দেখা যাবে? দেখুন, মানুষ সেবার জন্য, দেশ সেবার জন্য যে রাজনীতি, এই রাজনীতি করা আমার ইমানি দায়িত্ব আছে। একজন মানুষ হিসাবে আমার বিবেক মনুষ্যত্বরও দায়িত্বে আছে। তাই অবশ্যই আমি আজও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলি এবং মানুষকে ন্যায়ের পক্ষে আসার জন্য আহ্বান জানাই, অন্যায় থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাই। এটাই তো মূলত সমাজকে নিরাপদে রাখা, রাষ্ট্রকে নিরাপদে রাখার জন্য এই মেসেজ, এই চেষ্টাটাও তো যথেষ্ট। বাকি সময়ের সাথে সাথে যখন কোনো জালিম অন্যায় অত্যাচার শাসকের বিরুদ্ধে লড়তে হবে, সেটা সময়ের সাথে সাথে অবশ্যই তো আমাদের দায়িত্ব। কেন ইসলাম বলেছে জালিম শাসকের সামনে সত্য হক কথা বলা, এটাও একটা মহান পুণ্যের কাজ। অবশ্যই আমি সেই ইসলামের দেখানো রাস্তায় জালিমদের বিরুদ্ধে আগেও ছিলাম, আজও আছি, ইনশাল্লাহ আগামী দিনও থাকবো। গরিবদের পক্ষে, গরিবদের জন্য কথা বলার জন্য আগামী দিনও থাকবো ইনশাল্লাহ। ফরিদুল মল্লিক জানতে চাইছে, গতকাল বিকাশ ভবনের সামনে দেখা গেল হবু শিক্ষকদের উপর পুলিশের অত্যাচার, এ বিষয়ে কি বলবেন? ভাই ফরিদুল ভাই, আপনি এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি সমাজের খবর রাখেন, এর জন্য আপনাকে আন্তরিক ভালোবাসা। আমার সমাজের বহু মানুষ হয়তো জানে না। দেখুন, শিক্ষক হচ্ছে আমাদের নতুন প্রজন্মের বাচ্চা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার কারিগর। আজকে সেই বাংলায় যদি শিক্ষকই যদি মার খায়, শিক্ষকে যদি আন্দোলন করার অধিকার না থাকে, এবং এটা তো একটা বড় বিষয় আছে, তাদের ভবিষ্যৎকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, তাদেরকে নিয়ে বারবার প্রতারণা ধোঁকা করা হয়েছে। তাই তারা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে যাবে, এটা স্বাভাবিক, তাদের রাইট। কিন্তু তাদেরকে রাজ্য সরকার এবং পিছনে কেন্দ্র সরকারের যে সাপোর্ট নিয়ে রাজ্য সরকার যেভাবে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে, অবশ্যই এটা আমাদের নতুন প্রজন্মের জন্য একটা ধ্বংসের বাতাবরণ করছে, ধ্বংসের নমুনা দেখাচ্ছে। মানে শিক্ষা জগৎটাকে এরা মিটিয়ে দিতে চাইছে, তার একটা আবহাওয়া এরা তৈরি করেছে। এটাকে আমি চরমভাবে নিন্দা জানাচ্ছি। আর প্রত্যেকটা মানুষকে এর প্রতিবাদ করার মানে প্রয়োজন মনে করি। আর যার মধ্যে মানুষ সুরাতে মনুষ্যত্ব নেই, সে হয়তো এই অপকর্ম, এই ঘৃণ কাজ শাসকের করার পরও হয়তো শাসকের পক্ষপাতিত্ব নেবে। আমি দেখছিলাম আন্দোলনকারীদের ঘরে যেভাবে প্রশাসন দিয়ে মার হয়েছে, তাদেরকে অত্যাচার করেছে, মেরেছে, এবং এক বোনের পা ভেঙে দিয়েছে, অনেকের মাথা ভেঙে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। এটা আমার রাজ্যের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ টেগর, পীর আবু বকর সিদ্দিক, কাজী নজরুল ইসলাম
এবং আরও অনেক মহামনীষীদের যে রাজ্য, এই রাজ্যের মানে জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। মোহাম্মদ ইসমাইল হোসেন জানতে চাইছে, আপনি প্রতিবাদী মুখ হিসাবে 26,000 শিক্ষক বাতিলের অবস্থান মঞ্চে কখন যাবেন? অবশ্যই এই বিষয়টা একটা ভালো কথা আপনি বলেছেন। কিছু আমাদের বাধ্যবাধকতা থাকে, কিছু জিনিসকে আমাদেরকে মেনটেন করে চলতে হয়। তেনাদের সঙ্গে আমাদের কিন্তু যারা দায়িত্ব অফিসিয়াল দায়িত্বে আছে সেই দায়িত্বশীলদের অবশ্যই ফোনের মাধ্যমে কথা কন্ট্যাক্ট চলছে। আমরা তেনাদের আন্দোলনকে সাপোর্ট করে চলছি, কিন্তু এই আন্দোলনকে শাসক যেন কোনোভাবে একটা রং চড়িয়ে দিয়ে এই আন্দোলনকে শিক্ষকের আন্দোলন নয়, রাজনীতির আন্দোলন না বলে ফেলে। তাই অনেক কিছু আমাদেরকে মেনটেন করতে হয়। তবে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত, যত সময় তাদের পাশে অবশ্যই আমরা যাব। আজ আমরা দেখতে পেলাম শাসক দলের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার সভাপতি ও চেয়ারপারসন ঘোষণা করলো। সেখানে মুসলিম সমাজের উপস্থিতি দেখা গেল 10%ও নয়। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, এটা তো রাজনীতির ম্যাটার। তার দলে সে কাকে রাখবে না রাখবে সেটা তার ব্যাপার। তবে আমি মনে করি দুধেল গাইদের এটাই পাওনা। দুধেল গাই তো বলেছে, দুধেল গাইদের এটাই পাওনা। মুসলিম আলাদা জিনিস আর দুধেল গাই আলাদা জিনিস। মুসলিম যারা নাই সত্যের পক্ষে থাকে তারা এই শাসকের অত্যাচারের পক্ষে কখনো মাথা নত করেনি, তারা কখনো থাকবে না। হ্যাঁ, একটা সময় মানুষ ভালোবেসে বিশ্বাস করে তাকে সাপোর্ট করেছিল, করাটা স্বাভাবিক। কিন্তু যেদিন থেকে এই সরকার অকাব আন্দোলনের করা যাবে না করলে আমি সব থেকে চরম বিরোধী করব, আশা রাখছি সেদিন থেকে ন্যূনতম যাদের ঈমান আছে তারা এই সরকারকে আর কখনো সাপোর্ট করতে পারবে বলে আমার মনে হয় না। কেন, এটা ঈমানের মসলা চলে আসছে একটা। পাশাপাশি এই যে বললেন 10%ও নাই, দেখুন এই শাসক সরকার একটা মুসলিম দরদি ঘোমটা দিয়ে শুধুমাত্র এর পিছনে একটা কারণ ছিল, মুসলমানদের দরদি সেজে মুসলমানদেরকে বোকা বানিয়ে এই রাজ্যে আস্তে আস্তে আরএসএসকে শক্তিশালী করা। যদি মুসলমানদেরকে আমি যদি দরদ না দিই, মেকি দরদ না দেখাই, তাদের সঙ্গে যদি নাটক ড্রামা না করি, তাহলে তারা যদি বুঝতে পেরে যায় যে আমি আরএসএসকে শক্তিশালী করছি বা আমি আরএসএসের লোক, তাহলে সঙ্গে সঙ্গে সে লাভ মেরে তারা অন্য কোনো শক্তির হাত ধরে নেবে। তাহলে আমার সাথে যে কন্ট্যাক্ট, আমার যে কাজ বাংলায় আরএসএসকে শক্তিশালী করা, আরএসএসের ঘাঁটি তৈরি করা, সেটা থেকে কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো না। তা আমার মনে হয় পশ্চিম বাংলায় হয়তো আরএসএসের ঘাঁটি শক্ত হয়ে গেছে, তাই রাজ্য সরকারের আর এই দুধেল গাইদের প্রয়োজন নাই, তাই এদেরকে আর অত গুরুত্ব দিচ্ছে না, এদেরকে অত প্রয়োজন নাই। এদের মধ্যে যারা এ ক্যাটাগরির ক্রিমিনাল বা সমাজ বিরোধী আছে সেগুলোকে হয়তো এখন একটু দরকার আছে না। এগুলো যদি আবার সব ঝেড়ে ফেলে দিই, এরা যদি আবার সব এক জায়গায় হয়ে যায়, তাহলে হয়তো শাসক ভাবছে আমার জন্যে লড়াই করাটা কঠিন হয়ে যেতে পারে। তাই সেগুলোকে এখনও হয়তো এই 8-9-10% একটু বেঁধে রেখেছে, এছাড়াও অন্য কিছু নয়। কেন, এই সরকার সম্পূর্ণ মুসলিম সমাজকে ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে, প্রতারণা করেছে। আর কিছু মানুষকে হাতে অস্ত্র তুলে দিয়ে প্রশাসনকে পিছনে সাপোর্ট করিয়ে তাদের দ্বারা সমাজের মানুষের অধিকারকে সন্ত্রাসীভাবে হরণ করেছে। এছাড়া কি করেছে? আজকে কাজ মিটে গেছে, তার প্রয়োজন নাই, এটাই আমি মনে করি। বা সমাজে কান দিলে এরকমই কথা শোনা যাচ্ছে। গত কয়েকদিন আগে দেখা গেল অপারেশন সিন্দুরের ক্যাপ্টেন সোফিয়া কুরেশি সম্পর্কে বিজেপি নেতার কুমন্তব্য, এমনকি জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করা হয়েছে। এ প্রসঙ্গে কি বলবেন? খুবই দুর্ভাগ্য একটা এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নটার উত্তর দিতেও আমাকে খুবই কষ্ট লাগছে। যে আমার দেশের স্বাধীনতা 77 বছর পর আজকে দেশের একজন যোদ্ধা, দেশের একজন মানে মাথাকে গর্বের দিক দিয়ে ওপরে তুলেছে এমন একটা ব্যক্তিত্বকে আজকে বিজেপির একজন মন্ত্রী, দায়িত্বশীল ব্যক্তি, আইনের পদে বসে থেকে সে আজকে সন্ত্রাসদের সঙ্গে তুলনা করছে, সন্ত্রাসদের বোন আখ্যা দিচ্ছে। মানে আমাদেরকে ভাবতে হবে। মনে রাখবেন
পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে আমরা বিজেপিকে যেখান থেকে যতটুকু দেখছি, বিজেপির একটা বড় অংশ দেখছি যারা মূলত কিন্তু দেশের সঙ্গেই গাদ্দারি করছে, দেশ বিরোধী কাজ করছে। তাদের মুখে অনেক সময় দেশ বিরোধী স্লোগান পাওয়া যায়, তাদের দ্বারা গান্ধীবাবুর বিরুদ্ধে অনেক সময় গান্ধীবাবুকে ফটো তৈরি করে গুলি করছে, আরও ইত্যাদি ইত্যাদি সংবিধান বিরোধী অনেক কিছু কাজ দেখা যায়। তাই আজকে সোফিয়া কোরাইশি তিনি যেভাবে দেশের মাথাকে উঁচু করে তুলেছে, এই দেশদ্রোহী যে মাইন্ডের লোক যারা আছে তাদের মধ্যে কিন্তু ভেতরে ভেতরে খুব আক্রোশ হয়েছে, কারণ এরা দেশপ্রেমিক সেজে আছে কিন্তু এরা মূলত দেশের সঙ্গে গাদ্দারি করছে। বিজেপির একটা অংশেও মানুষ এই ধরনের আছে, তারা কিন্তু এই শাসকের মানে রাজ ক্ষমতার ছায়াতলে বড় হচ্ছে, তাদের মূল লক্ষ্য কিন্তু দেশ বিরোধী করা। তাই তাদের মুখ থেকে এরকম কথা বেরোবে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু এখানে আমি একটা কথা বাড়িয়ে বলবো, এর থেকে আরও বেশি দুঃখজনক সেটা হলো এটা যে আজকে যখন এটা আদালতে যাচ্ছে, আদালত নাকি এই ধরনের রায় দিয়েছে, তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আমি জানি না এটা কতটা সত্য মিথ্যা, জনগণের মুখ থেকে শুনছি। যদি এই ধরনের হয়ে থাকে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আজকে এই সোফিয়া কোরাইশি ওনাকে যদি অন্য কেউ যদি ন্যূনতম একটা ছোট কথা বলতো, বলাটা আমি কোনোদিন মানছি না, তার জন্য আদালত কি এই ফাইসাল্লা দিত যে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, না ইউপিএ ধারা দিয়ে তাকে যাবজ্জীবনের জন্য জেল দিত? তাহলে আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? আমার দেশের মাথাকে যারা তুলছে তাদের ঘরে সন্ত্রাসের মতো একটা সমাজের সঙ্গে জুড়ে দিচ্ছে, আর সেখানে শুধু প্রকাশ্য ক্ষমা চাওয়া, এ শাস্তি আমার ঠিক পছন্দ মনোপুত হয়নি। আর এর জন্যে মনে হয় আগামী দিন আরও অনেকে আমার দেশের সেনাদের, দেশের বড় বড় যারা দেশের যোদ্ধা, তাদের বিষয়ে অনেক কিছু কথা বলার হয়তো আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে তারা সাহস পাবে। চলো আমাকে তো ক্ষমা চাইতে হবে, প্রকাশ্য বলেলি, প্রকাশ্য না একটু ক্ষমা চেয়ে নেবো। তাই আমার মনে হয় এই সকল দেশবিরোধী কর্মকাণ্ড বা দেশের যারা মাথাকে উঁচু করছে তাদের সঙ্গে এই সকল নোংরা কমেন্ট যারা করে, এদের খুব চরমতম শাস্তি হওয়া দরকার। এটা আমি একজন দেশের নাগরিক হিসেবে মনে করি। আমির হোসেন উনি বলছে যে ওয়াকফ নিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের সেইভাবে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। আমার আমির ভাই 10 বছর ধরে প্রতিবাদ করছি, এই প্রতিবাদ করতে গিয়ে দালাল লকআপ পেয়েছি, এই প্রতিবাদ করতে গিয়ে মা বাপকে গাল খাইয়েছি, এই প্রতিবাদ করতে গিয়ে হাজার হাজার ছেলেকে কেস খেতে হয়েছে, জামিন করাতে হয়েছে, এই প্রতিবাদ করতে গিয়ে প্রচুর জায়গাতে আমাদের ছেলেদের ইনজোর হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন না, আজকে আমাদের প্রত্যেকটা বুথ লেভেল, গ্রাম লেভেল থেকে আহলে সুন্নাতুল জামাতের ছোট ছোট করে মানুষকে জাগরণ, তাদেরকে জাগাচ্ছি, সেই প্রোগ্রাম আমাদের হচ্ছে। অবশ্যই আমরা এটা 10 বছর ধরে করছি। তা আমার আমির ভাইকে বলবো, ভাই যেভাবে হয়তো আপনি চাইছেন ওভাবে আজকে আমরা করে উঠতে পারছি না, এর পিছনে কারণ আছে। সেই কারণ হচ্ছে যখন জাতি চাইছে মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাক, জাতিরই যখন এক অংশ চাইছে সব সরকার লুটে লিক, বিনিময়ে আমাদেরকে কিছু ভাতা দিয়ে দিক, তখন আমার নিরীহ ছেলেকে আবার হাজার হাজার ছেলেকে রাস্তায় নেবিয়ে কেস খাইয়ে নিজের ছেলেদের ক্ষতি করা, এটা ঠিক শোভা দিচ্ছে না। তাই এর প্রতিবাদের প্রসেসিং যেটা সুপ্রিম কোর্টে দেখুন আমার ভাই নওশাদ কেস করছে, এর প্রসেসিং যেটা আমরা ছোট ছোট করে মানুষকে এই নিয়ে জাগাচ্ছি। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার কি করতে চেয়েছে, আইনটা, এই আইনের মধ্যে কি আছে? আমি বলছি 90% মুসলমান জানে না এই আইনের মধ্যে কি আছে। চ্যালেঞ্জ দিচ্ছি 90%, আরো বেশি হবে তো, কারণ মুসলমান জানেই না। ওই মোল্লা মলি সাহেব, ইমাম সাহেবরা বলছে বিরোধী করতে হবে, আর বিজেপি বলেছে চলো বিরোধী করতে হবে। এটা জানেই না এর মধ্যে কি আছে, এর মধ্যে যে কত ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। তো সেইটা আমি প্রথমে সমস্ত মানুষের কাছে আহলে সুন্নাতুল জামাতের শাখা সংগঠনের মাধ্যম দিয়ে আমার কর্মসূচি চলছে। ভাই অবশ্যই সময় যখন আসবে প্রকাশ্য তো নামতে হবে। হয়তো আমার এই কথাটা শুনে কেউ বলতে পারে যে ইসলামের জন্য জেল খাটবেন, কেস খাবেন। হ্যাঁ অবশ্যই খেয়েছি তো, খাচ্ছি তো, আগামীতেও খাবো, জানি। তবে আমার কওমের
একটা বড় অংশ খেয়াল করে দেখুন, যারা রাজ্য সরকার, যে সরকার বলল এই বাংলাতে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, আজও তারও হয়ে গুন্ডাগিরি করে দক্ষিণ 24 পরগনা মাদারতলা মাদ্রাসাতে বোম মেরে গুলি দেখিয়ে ছিনিয়ে নিচ্ছে, মাদ্রাসাকে লুটে খাবে এই রাজ্য সরকার। মাদ্রাসার 10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি এই রাজ্য সরকারের আমলে। তাহলে এটাও তো দেখার বিষয় আছে। তাই যখন জাতের লোকই যখন চাইছে ধ্বংস হয়ে যাক দিন ইসলামের একটা ঐতিহ্য, তখন আমাদেরকে একটু হেকমতে কাজ করতে হয়। এটা ইসলামেরই হুকুম, সেই হুকুম অনুযায়ী চলছি আমরা ইনশাল্লাহ। আজিজ খান বলছে, আজ যদি শিক্ষকরা মার খায় সাধারণ জনগণকে কে সুরক্ষা দেবে? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানুষ্য জাতি শিক্ষা যদি না থাকে সেই সমাজ হবে জঙ্গল সমাজ, সেই সমাজ হবে মানবরূপী পশুর সমাজ, সেই সমাজ হবে সন্ত্রাসী অন্ধকার জিহালাতের সমাজ। তাই কোরআনের প্রথম কথাই হলো আয়াত ইকরা, শিক্ষা পড়ো জানো শিক্ষা। আজকে আমরা দেখছি কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। উপযুক্ত শিক্ষকরা যাতে চাকরি না পায় এবং আগামী দিন এই একটা ঘোটালা করে উপযুক্ত অনুপযুক্ত সবাইকে শেষ করে দিয়ে শিক্ষা কেন্দ্রগুলোকে বন্ধ করে দিয়ে সমাজের মানুষকে শিক্ষা থেকে সরিয়ে দেব, এই প্রথাটা হচ্ছে ফেরাউনের প্রথা। ফেরাউনও চেয়েছিল যে আমি মানুষের প্রভু হব, মানুষ আমার দাস দাসী হবে, আমি যা হুকুম করো মানুষ তাই শুনবে, আমি ভুল ঠিক মানুষ বিবেচনা করবে না। আর শিক্ষায় মানুষকে কোনটা ভুল কোনটা ঠিক এর পার্থক্য করা শেখায়। তাই ফেরাউনকে তার মন্ত্রিসভা বুদ্ধি দিয়েছিল যে রাজামশাই আপনাকে প্রথমে শিক্ষা কেন্দ্রগুলো শেষ করতে হবে, তারপরে আপনি নিজেকে প্রভুত্ব দাবি করেন তবে মানবে। যদি শিক্ষা থাকে মানুষের কাছে জ্ঞান থাকে তাহলে আপনি একটা মানুষ, আপনার দাসত্বকেও স্বীকার করবে না। তা আমাদের কাছেও যদি জ্ঞান থাকে তাহলে আজকে কেউ যদি স্বৈরাচারী শাসক হয় আমরা তাকে মানবো না। কেন? সংবিধান বলেছে আমরা আমার দেশের সবাই রাজা, আমরা কাউকে একজনকে দায়িত্ব দিয়ে বসিয়েছি। তাই সরকার গভর্নমেন্ট সে সেন্টার বা রাজ্যের সব জায়গাতেই চাইছে শিক্ষাকে শেষ করে দাও, তো শিক্ষা ব্যবস্থাটাকে পুরুষ তছনছ করে দাও। তা অবশ্যই আমার ভাই যেটা বলেছেন এটা আজকে আমাদের সবার ভাবা দরকার। যারা জাতি গড়ে তারা যদি আজকে রাজপথে খুন হয়, রক্তাক্ত হয়, মার খায় পুলিশের হাতে, তাহলে ভাবতে হবে ওই পুলিশের বাচ্চাগুলো সন্তানগুলো আগামী দিন পড়বে কার কাছে? শিক্ষকের কাছেই তো পড়বে। তাহলে সেই পুলিশ বন্ধুদেরও ভাবা দরকার যে আমার ওপরে হয়তো শাসক চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমি শাসকের চাপে আমি নিজে একটা অন্যায় করছি না তো, সংবিধান বিরোধী কাজ করছি না তো, আমার বাচ্চার গুরু যারা হবে শিক্ষক তাদের উপরে জুলুম করছে, এটা ভাবা দরকার। তবে এই জিনিস নিয়ে সমস্ত মানুষকে আগিয়ে আসতে হবে। না হয় মনে রাখবেন আগুন এমন একটা জিনিস যে সবার ঘরকে পোড়াবে। অতএব অন্ধকার জিহালাতের আগুন, মূর্খতার আগুন যদি সমাজে ছেয়ে যায় তাহলে কেউ নিরাপদ নয়। তাই সবাইকে আগিয়ে আসা দরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের স্বার্থে আনিস খানের প্রতিষ্ঠিত স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে লড়াই করছে, এ প্রসঙ্গে আপনার মতামত কি? অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগিয়ে চলো, এক আনিস খান কেন, সমাজ জাতিকে বাঁচাতে গিয়ে হাজারো প্রাণ বলিদান দিতে হয়। কেন? আমরা দেখেছি দেশকে স্বাধীন করতে গিয়ে টন টন রক্ত দিতে হয়েছে, হাজার হাজার লাখো লাখো ভারতীয়দের জীবন দিতে হয়েছে। তারপরে স্বৈরাচারী অত্যাচারী সন্ত্রাসদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। তাই আবার সেই দেশের মধ্যে যারা দেশের গাদ্দার আছে তাদের হাত থেকে এই অরাজকতা অন্যায় স্বৈরাচারীকে যদি বন্ধ করে সংবিধান অনুযায়ী দেশকে যদি চালাবার যদি আমরা সুব্যবস্থা করতে চাই, আমাদের বাচ্চাদের যদি সুন্দর সকাল সুন্দর সমাজ দিতে চাই, তাহলে এক আনিস খান নয়, অনেককেই এই লড়াইয়ে জীবনকে বাজি লাগাতে হবে, জীবনের ময়া করলে হবে না। তাই স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে নতুন প্রজন্মের একটা যুব সমাজ আগিয়ে চলেছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। তবে আমি একটা কথা এখানে বলবো, লোভ নয়, পদ নয়, জায়গা নয়,
মানুষের সেবাই হবে আমার মূল পরিচয়। দেশকে ভালোবাসা, দেশকে বাঁচানো, দেশকে রক্ষা করা, দেশের সংবিধানকে বাঁচানো, এটাই হবে আমার মূল পরিচয়। আমি কোন পদে আছি, আমি কোন জায়গায় আছি, কোনটা দখল করতে হবে, এরকম যেন লোভ লালসা আমাদের যুব সমাজের মধ্যে না আসে। তাহলে আমরাও সেই মূল স্রোত থেকে লুটা স্রোতে চলে যাব। লোটো লোটো, উপযুক্ত শিক্ষককে বাদ দাও, 15 লাখ কে দেবে বলো, সই না করতে পারলেও চাকরি দাও। তাহলে সেই জায়গায় সেই সমাজ আবার অন্ধকারে চলে যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ জানতে চাইছে যে আপনি ব্রিগেড কবে ডাকছেন। অবশ্যই আমার প্রস্তুত চলছে। আমার ভাইদেরকে বলবো আপনারাও তৈরি হন। আমি পারমিশন নিয়ে আপনাদেরকে ঘোষণা দেব। আমি বাংলার প্রতিটা কোনায় কোনায় যাচ্ছি, মানুষকে সর্ববিষয়ে জাগাচ্ছি। আমার মিশন হলো অন্যায়কে শেষ করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। তা সেই কাজ আমি করছি। সে অন্যায় যেই করুক, যত বড় দরের করুক, যেই করুক, সে অন্যায় খতম হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক। ক্ষুধার্ত গরিব অসহায় মানুষ, এতিম বিধবা বেওয়া সবার মুখে হাসি ফুটুক, এটা আমার চেষ্টা, এটা আমার মিশন। তবে আমি ছোট মানুষ, হয়তো যতটা করার দরকার করতে পারছি না, তারপরও চেষ্টা কিন্তু আমার এটা। এই চেষ্টায় আপনাদের সকলকে আমি পাশে চাইছি, আহ্বান করছি। তাই আমি সব জায়গাতে সাড়া নিচ্ছি, সব জায়গাতে আমি মানুষের সাড়া পাচ্ছি এবং সব জায়গার মানুষের কাছ থেকে আমি জানতে চাইছি আমি ব্রিগেড ডাকলে আসবেন কিনা। সবার কাছ থেকে সাড়া পাচ্ছি। তো এইভাবে প্রচার আমার চলছে। অবশ্যই আপনারা ঘোষণা পাবেন। আমি ব্রিগেডে প্রোগ্রাম যেদিন করব, আপনারা সেদিন আসবেন। আমি নিজে বড় খুশি হব, লাখো মানুষকে দেখে খুশি হব যে আজকে এত মানুষ অন্যায়কে মিটাতে এসছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসছে। এত মানুষ গরিব ক্ষুধার্ত অসহায়দের মুখে হাসি ফুটাতে এসছে, আর জালিমদেরকে জুলুম খতম করতে এসছে। আমি নিজেকে বড় ধন্য মনে করব সেদিন। এই জায়গায় আপনাদের অপেক্ষা করুন, আমি অবশ্যই ঘোষণা দেব। বর্তমান সময়তেও দেখা যাচ্ছে মুসলিম জাতি বিভিন্ন বিভাজনে বিভক্ত, এমনকি ফুরফুরা শরীফও বিভিন্ন বিভাজনে বিভক্ত। এই বিষয়ে কি বলবেন? দেখুন, বিভক্তর মধ্যে কিছু জিনিস আছে, একটা ব্যক্তি স্বার্থ থাকে, আর কিছু সমাজকে নিয়ে, মানুষ জাতিকে নিয়ে, বা একটি পরিবেশকে নিয়ে, মানে সমস্ত কিছুকে নিয়ে বা ধর্মকে নিয়ে এই বিভাজন থাকে। তবে ফুরফুরা শরীফের মধ্যে আমি যতটুকু জানি, আমরা সবাই মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মতদর্শের ওপরে চলি। এবারে ব্যক্তিগতভাবে কারো কাউকে ভালো লাগে, কারো কারোর সঙ্গে উঠা বসা করে, কেউ কারোর সঙ্গে যায়, সেটা তার ব্যক্তি জীবনের ব্যাপার। আমি এই নিয়ে কিছু বলতে চাইছি না। তবে মুসলিম সমাজ আজকে বহু দলে বিভক্ত হয়ে আছে, এই বিষয়টার উপর আমি উত্তর দেবো। আর এই উত্তরে আমার পরিবারের উত্তরটাও চলে আসবে আশা করছি। সেটা হচ্ছে এটা একটা ইসলাম বিদ্বেষীদের একটা ষড়যন্ত্র। আর এখানেও বলে রাখি, ইসলাম ফ্যাসিবাদ, স্বৈরাচারী, অত্যাচারী, জুলুমকে মিটাবার নাম কিন্তু। তাই এই সমাজে যারা শোষণ করতে চায়, সমাজকে যারা জুলুম অন্যায় অত্যাচারের সমাজ তৈরি করতে চায়, তারা জানে মুসলিম যদি সংগঠিত থাকে তাহলে পিছিয়ে পড়া সর্বধর্মের মানুষের কিন্তু সাহারা হয়ে মুসলমান সামনে দাঁড়িয়ে যাবে। তাই এদের নিজেদের মধ্যে হাজারো দলে বিভাজন করো, নিজেদেরকে বিভিন্ন ফেরকায় বিভিন্ন মশলার মধ্যে এদেরকেই ঝগড়া লাগিয়ে রাখো। এটা একটা পিছনে একটা মানে শক্তি কাজ করছে, অদৃশ্য শক্তি কাজ করছে, যে শক্তি বড় অর্থ খরচ করে আমাদের মধ্যে নকল ইসলামকে প্রমোট করে দিচ্ছে। তাই আমার উচিত হবে, আমার বলা এই জায়গায়, যে আমাদেরকে ইতিহাসকে ফলো করা দরকার। যেমন ভারতবর্ষে ইসলাম এসেছে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। হ্যাঁ, তার আগেও এসেছিল আমি জানি, কিন্তু তিনার দ্বারা ব্যাপকভাবে বিস্তার হয়েছে। তা সেই জায়গায় যেমন এই ভারতবর্ষে কয়েকটা জায়গা আছে, কয়েকটা সিলসিলা আছে, যেমন ঐতিহাসিক পুরাতন যেগুলো, সেগুলো হচ্ছে হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, এবং আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, এবং এমন করে কারামত আলী জোনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এবং পাশাপাশি পূর্ব ভারতের যিনি
এক কথায় জিনার আলোতে মানুষ আলোকিত হয়েছে, জিনার কাজ মেহনতে। মুজাদ্দিদুজ্জামান হজরতে শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহ, আমাদের মনে হয় এই চার হাস্তিকে, এই যে চার নাম বললাম, এই চার সিলসিলার মাথায় ইনারা বসে আছেন, চার হাস্তিকে ফলো করে আমাদেরকে মনে হয় সংগঠিত হওয়া দরকার। কেননা ইনারা সবার মধ্যে জুজিয়াত কিছু মসলা হয়তো ইখতিলাফ থাকতে পারে, ইসলামের মূল যে মসলা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কেদা, এ বিষয়ে ইনাদের চারজনের কোনো ইখতিলাফ বলে আমাদের কোনো কিতাবে আমরা বা কোনোভাবে সেভাবে শোনা যায় না। তো সেই জায়গায় আমাদের মনে হয় এইগুলোকে ভাবা দরকার। কেন এটা একটা বহুত বড় পলিসি। যখন আমেরিকা এই কি বলে ব্রিটিশ যখন এই দেশে ছিল, কি বলে ইংরেজ ছিল, তারাও কিন্তু চেয়েছিল মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকার মধ্যে লাগিয়ে দাও, ওরা ফতোয়া দিয়ে মারপিট নিজেদের মধ্যে করে যাক, তাহলে কি হবে, এই সমাজ রসাতলে চলে যাচ্ছে, ওদের দেখার সময় থাকবে না। অথচ কোরআন বলছে অন্যায়, দুর্নীতি, নেশামুক্ত, অন্যায়মুক্ত, দুর্নীতিমুক্ত, চোর মুক্ত সমাজ গড়ে সমাজকে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করা হলো ইসলামের কাজ। এটা প্রত্যেকটা মুসলমান ইমানদারের দায়িত্ব। এটা আমরা সে জায়গা থেকে কিন্তু আজকে বহুত দূরে কেন, আমরা নিজেদের মধ্যেই বিভিন্ন মসলা মসাইল নিয়ে সমালোচনার মধ্যে আছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন। সবার আগে আমি নিজের হেদায়েত চাইছি, আল্লাহ আমাকে সঠিক পথে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক সর্বসময় দেন এবং ঈমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করেন। মোহাম্মদ মনিরুল ইসলাম বলছে, দিদির ওয়াকফ বিরোধী বক্তব্যের পরেও ইমামরা এখনো চুপ, কি বলবেন? আমার ওই যে একটা ভাই একটু আগে বলছিল না যে ভাই আপনার, আমি জানি সে হয়তো আমায় ভালোবাসে, আমি তাকে দুশ্মন মনে করছি না, অবশ্যই সে আমার ভালোবাসে, কেন জানে ভাই প্রতিবাদী মুখ। তা এইটাই তো বলতে চাইছি যে আজকে আমার সমাজের যখন একটা বড় অংশ তারা যখন চাইছে ওয়াকফ মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাক, আমার ওই ভাড়াটা আসলেই আমি যথেষ্ট। তবে এখানে একটা কথা বলছি, নতুন করে আমি দেখছিলাম বেশ কিছু আমার ওলামা ভাই, বেশ কিছু সংগঠন, বেশ কিছু ইমাম যারা বিগত দিন হয়তো শাসকের পক্ষে ছিল, তাদের টাকাটাকে আমি খারাপ বলছি না বিগত দিনে, কিন্তু আজকে তারা সময়ের সাথে সাথে বুঝতে পেরে যে শাসক আমাদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, আমাদের সঙ্গে চিটিংবাজি করছে, তারা বুঝতে পেরে পরিবর্তন হয়ে যে তারা আজকে প্রতিবাদ করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের মানে কিভাবে বলি, তাদের সাথে আমি আছি। তা এইভাবে সবার একটা মানে পরিবর্তন হওয়া দরকার, সবাইকে একটু জাগা দরকার। আর আমার ইমাম ভাইয়েরা হয়তো তারা অনেকটাই, আমাদের মুসলিম সমাজের একটা বড় দোষ আছে, মানে অন্যায় আছে এখানে বলবো, আমরা ইমামকে কুক্ষিগত করে রেখেছি। কেন বেশিরভাগ মসজিদ রাজনীতির নেতাদের দ্বারা পরিচালনা হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে হারাম, যেটা সম্পূর্ণভাবে হারাম। কিন্তু এ বিষয়ে কেউ ফতোয়া দেয় না, কেউ কথা বলে না। মসজিদ পরিচালনা করবে রাজনীতির নেতারা নয়, মসজিদ পরিচালনা করবে আলেম, ওলামা, নামাজি, মুসল্লি, মুত্তাকি, পরেজগার, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মিথ্যা কথা বলে, যারা বেঈমানদের দালালি করে, তারা কখনো মসজিদ পরিচালনার কমিটির মধ্যে থাকতে পারে না, এটা হারাম। সেই জায়গায় আজকে এইভাবে প্রতিটা কম বেশি বেশিরভাগ মসজিদের পরিচালনা এইভাবে রাজনীতির নেতারা দখল করে রেখেছে। তাই ইমাম সাহেবরা দেখছেন, আমি কথা বলতে গেলে আমার চাকরি চলে যাবে, আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমি জানি এখানে হয়তো আমি বলবো আপনি আল্লাহকে ভরসা করুন, হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে আমি কি করতাম আমি জানি না। তাই আমি ইমামদেরকে আমি কথা বলবো না, তবে আমি মুসলিম সমাজকে বলবো যে আসুন আল্লাহর ঘরকে নামাজি, মুসল্লি, মুত্তাকি, পরেজগার মানুষদের হাতে তুলে দিই। না হয় কিন্তু ইমামদের স্বাধীনতা যখন হরণ হবে, সেই ইমামের পিছনে ফতোয়া হচ্ছে, নামাজ হবে না। তাহলে আজকে স্বাধীন ইমাম আছে কই? আর এবং পাশাপাশি ইমাম ভাইদের বলবো, আপনারা ভেতরে ভেতরে একে অপরের সঙ্গে ইমামের সঙ্গে কথা বলুন। সবাই যখন একত্রিত হয়ে যে আন্দোলন করবেন বা প্রতিবাদ করবেন, আপনাদেরকে বাদ দিয়ে মসজিদের নামাজও হবে না, তাই আপনাদেরকে বাদ দিতেও পারবে না। অবশ্যই প্রত্যেকটা ইমাম যারা হকের পক্ষে কথা বলবে, তাদের পাশে আমি আমার সর্বদিক দিয়ে সহযোগিতা, সাপোর্ট আমি আছি, আগেও ছিলাম, আজও আছি। একজন ব্যক্তি আপনাকে আবেদন করার জন্য জানাচ্ছে যে হায়ার এডুকেশন, আইপিএস, আইএস, উকিল, ব্যারিস্টার, জজ না হলে আমরা দেশকে আগাতে পারবো না।
এটা সকলের কাছে অনুরোধ করার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি ভাইয়ের কথাকে খুবই সম্মান শ্রদ্ধার সঙ্গে কবুল করছি, অ্যাকসেপ্ট করছি, এবং অবশ্যই এই কথা সবাইকে জানানো দরকার। তবে আমি ওই দাদাকে বলবো, ভাইকে বলবো, আমি প্রায় প্রোগ্রামে বলি ছেলেদেরকে আইএস, আইপিএস, ডাব্লিউবিসি, ডিএম, বিডিও বিভিন্ন জায়গায়তে ছেলেকে চেষ্টা করো তৈরি করার, তবে কিন্তু দেশের কাঠামো বাঁচবে। তা সেই জায়গায় এটা অবশ্যই সত্য কথা, কিন্তু এর জন্য আমাদের প্রত্যেককে ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। আমি যদি শুধু এটাই স্বপ্ন দেখি যে আমি কারো কাছে হাত পাতবো, একটু ভিক্ষা পাবো, তাতে যেমন চলে যাচ্ছে, আমার ছেলেও হাত পেতে ভিক্ষা করে চলবে, তাহলে কিন্তু এটা কখনো সম্ভব নয়। এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যারা হয়েছেন সেই আইএস, আইপিএস, ডাব্লিউবিসি অফিসারদের পরিবারদের দেখুন, তারা তাদের বাচ্চাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা আসি, সকলে ত্যাগ স্বীকার করি। তবে আমি আর দুঃখিত, আমি একটু অন্য কাজে ব্যস্ত হব, তাই আজকে এই পর্যন্ত। আমি আবার সুস্থ সবার কামনা করছি। সবাইকে মহান সৃষ্টিকর্তা সুস্থ রাখেন, ভালো রাখেন। বিশেষ করে আমার দেশের সার্বভৌমত্ব নিরাপদে থাকেন। আমার দেশের সর্বধর্মের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভাইচারার সঙ্গে মিলেমিশে থাকেন। দেশকে বাঁচান, দেশকে আগিয়ে নিয়ে যান। দেশের বাইরের গাদ্দার, দেশের ভেতরের গাদ্দার, উভয়ের হাত থেকে দেশ ভালো থাকুক, এটা আমি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া চাইছি। পাশাপাশি আমি এই দোয়া চাইব, এই আশা রাখবো শিক্ষকদের পাশে সবাই দাঁড়াবেন, শিক্ষকদের পাশে দাঁড়ান। শিক্ষা যদি শেষ হয়ে যায় সব ধ্বংস। শিক্ষায় কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই পার্থক্যটা শিক্ষাই দেয়। শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন, ভাষা খারাপ লাগলো মাফ করবেন, মাও নিরাপদ নয়, বাপও নিরাপদ নয়, বেটিও নিরাপদ নয়, বেটাও নিরাপদ নয়। শিক্ষা না থাকলে তিলোত্তমা বোন হয়, মানে বোনের ওপরে যে জুলুম হয়েছিল, ওই বোনের ওপরে জুলুম যারা করবে তাদের পেটে শিক্ষা নাই। তা সেই রকম দ্বারা শিক্ষা না থাকলে আমাদের বেটিদের ওপরে ওই তিলোত্তমা বোনের মতো জুলুম অত্যাচার হবে। তা শিক্ষা দরকার, শিক্ষা দরকার। শিক্ষকদের ওপরে যারা জুলুম করছে এদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। এখানে আরও একটা কথা বলছি, অনেকে একটা ফোন করেছিল যে ভাইজান আপনি শুক্রবারে যখন বাইট দেবেন, বক্তব্য দেবেন, আমরা লাইভে আসতে পারি না কেন, আমরা সেরকম আর্থিক দিক দিয়ে আমাদের ভালো মোবাইল নাই। তবে আমরা ফোন করে একটা কথা জানতে চাইছি, সেটা হচ্ছে, এটা শুনছি নাকি শিক্ষকরা নাকি কোনো নেতাকে ধরে ঘিরেছিল, মারতে গিয়েছিল নাকি XYZ, এরম একটা কথা তারা বলছে। আমি এতটুকু মনে করি, পশ্চিমবাংলা তথা আমার দেশের যা ভৌগোলিক পরিস্থিতি, বিশেষ করে আমি আমার পশ্চিমবাংলার শিক্ষকদের উপর যে জুলুমটা হচ্ছে, এই জায়গায় আমার ভয় হচ্ছে, আমার পশ্চিম বাংলার নেতা মন্ত্রী যারা রয়েছেন, আপনারা যে জুলুম অত্যাচার করছেন, আমার ভয় হচ্ছে শ্রীলঙ্কার দৃশ্য না দেখতে হয় আমাদের ঘরে। বড় খারাপ লাগছে, বড় ভয় লাগছে। তাই আমার মনে হয় একটু বিবেক বুদ্ধি লাগিয়ে একটু মনুষ্যত্ব দেখান। জানি আপনারা অনেক চুরি করেছেন, অনেক হারাম খেয়েছেন, অনেকটাই লুটে ফেলেছেন, বুঝতে পারছি, তারপরে একটু মনুষ্যত্ব দেখান। এত জুলুম করা উচিত হবে না শিক্ষকদের উপরে, যেটা কিন্তু বড় ভয়ানক জিনিস হয়তো ঘটে যেতে পারে। তো যাক, আমি চাইব না যে আমার দেশ এবং দেশবাসী কারো ক্ষতি হোক, সবাই সুস্থ ভালো থাকুক, মিলেমিশে আমরা চলি, দেশকে এগিয়ে নিয়ে যাই, এইটাই কামনা করছি। আবার একবার বলছি, যারা পর্যায়ে শ্রমিক আছেন, যারা বাইরে রয়েছেন, তাদেরও নিরাপত্তা, তাদেরও সুন্দর জীবনের জন্য দোয়া কামনা করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পরিবার বাচ্চাদের ভালো থাকেন, এটাই মালিকের কাছে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।